হাসিনা এবং তার পরিবারের নামে থাকা ৮০৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডামি নির্বাচন হয়েছে ২৪-এ, আদালতকে হাবিবুল আওয়াল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে ব্যর্থ হওয়ার অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে চড়া মূল্য দিতে হবে বললেন খামেনি। জয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮০৮টি প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের হজের জন্য এর মধ্যেই রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় সেসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। ২৪-এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি এবং প্রহসনের নির্বাচন ছিল বলে আদালতে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তিনি তা স্বীকার করেন। সাবেক এই সিইসি দাবি করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ডামি ভোট হয়েছে। মৌলিক সংস্কার ছাড়া আগামী ১,০০০ বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন কাজী হাবিবুল আওয়াল। এর আগে কাজী হাবিবুল আওয়াল হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি এবং বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়কে কেন্দ্র করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অসুস্থ বানিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এই শুনানিতে আমরা মূল কথা বলেছি, যে প্রক্রিয়ার মাধ্যমে তখনকার দিনের বিচার বিভাগের উপরে অ্যাসল্ট করে, অ্যাটাকিং অর অ্যাসল্টিং দি বিচার বিভাগ, যে প্রক্রিয়ার মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতিকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পর এই শৃঙ্খলা বিধিটিকে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাক্টিং প্রধান বিচারপতির নেতৃত্বে, যেখানে 9 জন বিচারপতি আগে ভিন্ন আদেশ দিয়েছিলেন, সেখানে পরবর্তীতে প্রধান বিচারপতির রেজিগনেশন এবং নতুন অ্যাক্টিং বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে 5 জন বিচারপতির মাধ্যমে সেই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে ফেলা হয়েছিল।
অথচ সেই শৃঙ্খলাবিধি ছিল আমাদের অধস্তন বিচারকদের জন্য সবচাইতে বেশি অন্যায়, অবমাননাকর, অমর্যাদাকর এবং তাদের স্বাধীনতার পথে সবচাইতে বড় বাধা। শুধু আইনের প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মণ্ডলের নামের রিপোর্ট। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস 2025 উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক শুধু দেশীয় নয়, একটি বৈশ্বিক সমস্যা। আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা। বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, মাদকাসক্তি তার একটা অন্যতম। মাদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, দেশের প্রধান দুই শত্রু মাদক ও দুর্নীতি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি এমন সংস্কার চায় যেখানে কোনো গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব হবে না। এ সময় তিনি বলেন, কথায় আর বক্তব্যে নয়, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে একমত হতে হবে। কাউসার আহমেদের রিপোর্ট। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার 13 বছর এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনটি যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারে, সে ব্যাপারে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চোখ কান খোলা থাকবে, খরগোশের মতো কানগুলো যাতে সবসময় সতর্ক থাকে। চোখ খোলা থাকবে কেন? দেখেন সত্যি সত্যি কি হচ্ছে। মূলনীতি নিয়ে যে বিতর্ক হবে, সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা। ধর্ম মানেন কিনা, ধর্মের কথা থাকবে কিনা, সংবিধান এটা যুক্ত হবে কিনা। আমরা অনেকগুলো বছর পার করেছি, ধর্মে বিশ্বাস করেছি, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লিখি নাই। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে। আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন কোনো ছিল না। আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, সেটা আদর্শ যাই হোক, সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে যে আমরা সবাই জনগণের মুক্তি চাই, সবাই জনগণের অর্থনৈতিক মুক্তি চাই, সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই। এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি, ভাষণের মধ্যে নয়। জানান, কারো অধিকার খর্ব করে নয়, নির্বাহ বিভাগ, বিচার বিভাগ, সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জানান, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রাষ্ট্র গঠন সম্ভব নয়। এ সময় সাংবাদিক উদ্দেশ্য করে তিনি বলেন, মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করতে হবে। Harmonious cooperation in between all the organs of the state should be established. তাহলে পরে কোনো অর্গান আর কোনো অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না।
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রংপুরের মিঠাপুকুরে ইট ভাটা নিয়ে বিরোধে ব্যবসায়ী খায়রুলের নামে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে সুইটি নামের এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগী খায়রুলের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীকে ব্যবহার করে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকা না দেওয়ায় সামাজিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এমন সাজানো মামলা করা হয়েছে। মামলায় উল্লেখিত বাসার মালিক জানান, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি তার বাড়িতে। এ বিষয়ে সুইটির সাবেক প্রেমিক অভিযোগ করে বলেন, তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে সুইটি। এলাকার প্রভাবশালীদের দিয়ে তাকে হেনস্থা করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকবার। বাসা ছিল এটাও আমি 5-7 বার দেখা হয়েছে। আগে তো আমার বাসা মাঝে মধ্যে ভাড়া আনতে যায়, সমস্যা হলে ঠিকঠাক করতে যাই। তবে দর্শন হয়েছে বা খায়রুল দর্শন করছে এই ধরনের কথা আমরা কেউ শুনিনি ওই বাসা। এই মামলাটা উদ্দেশ্য প্রণোদিত, আমাকে ফাঁসানোর লক্ষ্যে এই মামলাটা করা হয়েছে। আমার কাছে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই মেয়েকে তার আশেপাশের কিছু লোকজন, আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা তাকে প্রভাবিত করে তার দ্বারা এই মামলাটা করিয়েছে। টাঙ্গাইল সদর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম, সদর থানা যুবদলের আহ্বায়ক কবির হোসেন সহ আরও অনেকে। শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় মাঠের আয়োজন করা হয়। শুরুতেই নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক আব্বাসী, সুজন ঢালি, বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার হাফিজ খান সহ আরও অনেকে। স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক গোলাম মুর্তজা বকুল, উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজান রহমান শাওন সহ আরও অনেকে। পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল হারিয়ে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ এবং জলজ প্রাণী। কিছু জায়গায় গভীর পানি থাকলেও কারেন্ট জাল এবং বড়শি ফেলে নির্বিচারে চলছে মাছ নিধন। তাই শুষ্ক মৌসুমে নদীর কিছু অংশে জলজ প্রাণীর অভয়ারণ্য ঘোষণার দাবি জেলেদের। এস.এম. রাসেল কবিরের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 1980 থেকে 1985 সালে পদ্মার গড় গভীরতা ছিল 12.8 মিটার। 2019 সালে গভীরতা নেমে আসে 11.1 মিটারে। কোথাও গভীরতা থাকলেও সেখানে চায়না, দুয়ারি সহ বিভিন্ন জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। ধরা পড়ছে বাঘাইর, পাঙ্গাস, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ। আগে অত মাছ মারা পড়ে নাই, এখন হলো ঘরে ঘরে মাছ মারে। এই কারণে মাছের খুব চাহিদা। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। জেলেরা বলছেন পদ্মা ছাড়াও জেলার গড়াই, চন্দনা, হরাই, কুমার সহ অসংখ্য খালবিলে পাওয়া যেত মাগুর, শিং, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা দেশীয় মাছ। কিন্তু এখন আবাসস্থল সংকটে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। মাছের জন্য চায়না জাল অনেক ক্ষতি করতেছে দেশের জন্য। এটা যদি সরকার বন্ধ করতে পারে তাহলে হয়তো মাছের সংখ্যা একটু বৃদ্ধি হবে। মাছের বাসা হলো পানি,
পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না, মাছ তো সরেই চলে যাবে। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পদ্মার কিছু অংশ অভয়ারণ্য ঘোষণার পরিকল্পনার কথা জানালেন জেলার এই মৎস্য কর্মকর্তা। আমরা আমাদের জেলা মৎস্য দপ্তরের আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি যে যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি এবং দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বৃদ্ধিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, এজন্য আমরা সর্বদাই তৎপর আছি। মৎস্য বিভাগের তথ্য মতে আগে জেলায় 59 প্রজাতির মাছ পাওয়া যেত। এরই মধ্যে ভেদা, ভেলা ও কাউনে মাছ বিলুপ্ত হয়েছে। এছাড়াও বিলুপ্তের পথে গুলশা, পুতুল, মলাসহ 5 প্রজাতির মাছ। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আওয়ামী লীগ গত 16 বছর ধরে যুব সমাজকে ধ্বংস করতে দেশে মাদকের বিস্তার ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের কথা জানান তিনি। রাজধানীর পল্লবী থানা যুবদলের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে আমিনুল হক অভিযোগ করেন, মাদকের ছোবলের কারণে অকালে অনেক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েছে। খাদ্যে দূষণ, অনিরাপদ খাদ্যের প্রভাব থেকে বাঁচতে স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে সচেতনতা এবং মোড়কজাত খাবার ক্রয়ের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের অনুমোদন দেখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ খাদ্য বিষয়ক অনুষ্ঠানে এমন বক্তব্য উঠে আসে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রাজধানীতে বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মিজানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন জারিন তাসনিম। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। হাসিনা এবং তার পরিবারের নামে থাকা 808 প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডামি নির্বাচন হয়েছে 24-এ, আদালতকে হাবিবুল আওয়াল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে ব্যর্থ হওয়ার অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, মিলেছে 30 জনের সম্পৃক্ততা। এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে চড়া মূল্য দিতে হবে বললেন খামেনি। জয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।